This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার আস্তে আস্তে সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি। বাংলাকে শিক্ষার আলো দেখিয়েছিলেন তিনি, অথচ তার নিজের গ্রাম আজ হাঁসফাঁস করছে। বুঝতেই পারছেন কার কথা বলছি, বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহের কথা বলছি। বিদ্যাসাগরের গ্রামে এখন যারা থাকেন জানেন তো, তাদের অনেকের কাছেই খাবার জল নেই। পথ চলতে শেখালেন যিনি, তার গ্রামেই উন্নয়ন মুখ থুবড়ে পড়ল। তাহলে শিক্ষার আলো জ্বলবে কিভাবে বলুন তো? আজ সাথে সেরা বীরসিংহের করুণ অবস্থা দিয়ে শুরু করা যাক। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্কুল এবং ট্যুরিজম স্পট, এখানে হোমস্টের ব্যবস্থা করুন। রাজ্যের মন্ত্রী ঠিক কথাই বলছেন। বিদ্যাসাগরের জন্মস্থান বলে কথা, দর্শনীয় স্থান, পর্যটকদের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। বিদ্যাসাগরের গ্রামে কিছুক্ষণ সময় কাটানো বা একটা রাত থাকতে পারলে অনেক মানুষ গর্বিত বোধ করবেন। কিন্তু মন্ত্রীমশাই কি জানেন বিদ্যাসাগরের জন্মস্থানে যে মানুষগুলো থাকেন তারা কি অবস্থায় আছেন? মন্ত্রীমশাই হোমস্টে গড়ে তোলার কথা বলছেন, কিন্তু বিদ্যাসাগরের গ্রাম যে জীবনের খোঁজ করছে। জলের আরেক নাম জীবন। বিদ্যাসাগরের গ্রামে সেই জীবনের অবস্থা খুব করুণ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম একদিন দুদিন নয়, দীর্ঘ কয়েক বছর ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকার মানুষ, অথচ কারও ভ্রুক্ষেপ নেই। এক বছর যাবৎ পাইপলাইন বাগানো হচ্ছে, বলছে হচ্ছে হবে কবে হবে তার ঠিক নাই। কিন্তু এই মেলাতে বাড়িতে প্রত্যেকের কুটুমজন আছে, জলের যে কি সমস্যা চলছে সে আমরা ছাড়া কেউ বুঝতে পারবো না। খেতে তো হবে, আর আমাদের জল কি খাওয়া যাবে? আপনারা বলুন তো, পুকুরের জলটা নোংরা, বলছে জল এখন হবে, হবেই বলে গেল, এখনো হয় না। বিদ্যাসাগর মেলার মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রীমশাই বীরসিংহ উন্নয়ন পর্ষদকে হোমস্টে তৈরির কথা বলেছেন বটে, কিন্তু পর্যটকরা হোমস্টেতে থেকে এই পুকুরের জল ব্যবহার করবেন। এতে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের নাম উজ্জ্বল হবে। গ্রামে সজলধারা প্রকল্প আছে, জায়গায় জায়গায় নল আছে, কিন্তু জল নেই। কিছু কিছু কলে জল আসছে বটে, কিন্তু জলের যা গতি তাতে এক বালতি জল ভরতে একদিন সময় লেগে যেতে পারে। ঘটা করে বিদ্যাসাগর মেলা হচ্ছে, বিদ্যাসাগরের জন্মভিটে সাজিয়ে তোলা হচ্ছে, অথচ যে মানুষটা গোটা দেশকে শিক্ষার আলো দেখিয়েছেন তার গ্রামের মানুষগুলো খাবার জলটুকুও পাবেন না। 50-60টি পরিবার প্রশ্ন তুললে শুধু প্রতিশ্রুতি মিলবে। যারা বিদ্যাসাগর মহাশয়কে বদনাম করেছে, তার গ্রামকে বদনাম করেছে, তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, উপযুক্ত ব্যবস্থা দিতে হবে। দিন 10-এর মধ্যে নতুনভাবে আমরা পাইপলাইন পেতে প্রত্যেকের বাড়িতে কানেকশনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রধান সাহেব যে কাজটা মাসের পর মাস করতে পারেননি সেটা 10 দিনে করে ফেলবেন, তাহলে এতদিন করেননি কেন? নাকি TV9 বাংলা মানুষের সমস্যার কথা সবার সামনে নিয়ে আসায় বেজায় সমস্যায় পড়েছেন? এই গ্রামটা যে সে গ্রাম নয়, বিদ্যাসাগরের গ্রাম। তার এই অবস্থা কেন? নেই রাজ্যে আর কতদিন থাকতে হবে এই মানুষগুলোকে? পশ্চিম মেদিনীপুর বীরসিংহ থেকে অসীম বেড়া, TV9 বাংলা। বিদ্যাসাগরের গ্রামের এই ছবি অনেকগুলো বাস্তব ছবিটা অনেকগুলো প্রশ্ন তুলে দেয়, তাই না? বিদ্যাসাগরের এই গ্রামের পাশেও রয়েছে TV9 বাংলা, কিন্তু এই বীরসিংহ গ্রাম সাংসদ দেবের ঘাটাল সংসদীয় এলাকার মধ্যেই পড়ে। গতকাল রাতে আপনারা জানেন কালীঘাটে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের সঙ্গে, আর এই বৈঠক থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে আবারও ঘাটাল থেকে দেবী টিকিট পেতে পারেন। লোকসভা ভোট সামনে, সেই ভোটের আগে হাওয়া মৃদু বেগে বইতে শুরু করেছে। সেই হাওয়ায় ঘাটালে কার পালে দোলা লাগছে সেটারই খোঁজ নেওয়ার চেষ্টা করলাম আমরা। ঘাটাল লোকসভা। বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম যদি একটা পরিচয় হয়, তাহলে পরিচয়ের তালিকায় আছে পিংলার পটও। একটা সময় কমিউনিস্ট পার্টির শক্ত ঘাঁটি ছিল এই ঘাটাল। তবে গোটা রাজ্যের হাওয়া বদল গায়ে মেখে 2014 সালে ঘাটালেও ফোটে জোড়া ফুল। অভিনেতা দেবের হাত ধরে ঘাটাল লোকসভায় তৃণমূলের জয়। 2014 থেকে সাংসদ দেব। 2024 দরজায় কড়া নাড়ছে আরও একটা লোকসভা নির্বাচন। এবার কি হবে? শোনা যায় অভিনেতা দেব নিজে এবার ভোটে দাঁড়াতে আগ্রহী ছিলেন না।
তবে বুধবার রাতে কালীঘাটে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী দেবকেই আবার প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন। 2014 লোকসভা নির্বাচনে দেব জিতেছিলেন 2 লক্ষের বেশি ভোটে। 2019 লোকসভা নির্বাচনে ব্যবধান কমলেও 1 লক্ষের বেশি ভোটে জেতেন দেব। গত 10 বছর ধরে ঘাটালের সাংসদ দেবকে নিয়ে এলাকার মানুষ কি বলছেন? অনেক কিছু উন্নয়ন করেছে, রাস্তাঘাটে আলো টালো সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। ভোটের সময় আসে, আর না হয় বন্যা টন্যা হলে নিজের একটা পরিচয় রাখার জন্য ওই ফটোটা তুলে নিয়ে চলে গেল, এই প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। কিছু কাজও করেছেন, তার কাজে আমরা সাফল্য পেয়েছি, কিন্তু সেটা আংশিক। আমি আরও ওনার কাছে সহযোগিতা আশা করি। আমাদের যেটুকু উপকার করার দরকার, মানে যেটুকু আমাদের প্রয়োজন, সেটুকু আমরা পাইনি। কেউ বলছেন কাজ হয়েছে, কারো আবার প্রত্যাশা পূরণ হয়নি। এলাকায় দেবের সময় দেওয়া না দেওয়া নিয়েও প্রশ্ন আছে জনতার মনে। ঘাটালে ভোট এলেই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ঘাটার মাস্টার প্ল্যান। এখনও সেই প্ল্যান রূপায়ণ না হওয়া নিয়ে ক্ষোভ আছে সাধারণ মানুষের মনে। প্রশ্ন তোলার সুযোগ হাতছাড়া করছে না বিরোধীরাও। এই রাজনীতিতে মানুষকে নিয়ে সেভাবে অভিনয় করতে শুরু করেছে। বন্যার সময় একটু আদ্রু এলো, ছবি তুললে চলে গেল, আর কোনো দর্শন পাওয়া যায়নি। অভিনেতা দেবের আমলে ঘাটাল লোকসভা এলাকায় উল্লেখযোগ্য কিছু ভূমিকা হয়নি এবং উন্নয়ন হয়নি। পুরানো কাজের রিপেয়ার আর 100 দিনের কাজের খতিয়ানকে দেখানোটার জন্য দেবের কোনো ভূমিকা নেই। সংসদে দেবের পারফরমেন্স কার্ড কি বলছে? 2019 সালে লোকসভা নির্বাচন জেতার পর সংসদে দেবের উপস্থিতি মাত্র 11%, যেখানে বাংলার অন্য সাংসদদের উপস্থিতির গড় হার 66%। 2019 থেকে 2024 পর্যন্ত মাত্র একটি বড় বিতর্কে অংশ নিয়েছেন দেব। সেখানে বাংলার অন্য সাংসদদের বিতর্কে অংশগ্রহণের গড় হার 33%। সংসদে দেব প্রশ্ন করেছেন 102টি, সেখানে বাংলার অন্য সাংসদদের প্রশ্নের গড় 136। মানুষ তো বিরোধিতারা অপপ্রচার তো করবেই। দেবের মতো একটা মানুষ আবারও আসছে, বিরোধীদের ঘুম ছুটে গেছে। দেব আবার যদি এখানে আছে, দিদি যদি আবার দেবকে টিকিট দেয়, সেক্ষেত্রে বিরোধীদের ঘুম ছুটবেই। দেব দাঁড়ালে যে 100% জিতবে, এটা তো নিশ্চিত। ক্যামেরার সামনে সবকিছুই ভালো, কিন্তু আড়ালে অন্য কথাও যে শোনা যায়। মুখ্যমন্ত্রী জেলার আরেক দাপুটে নেতা শঙ্কর দলুইকে দেবের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু জেলায় তৃণমূলের অন্দরেও নাকি কিছুটা ক্ষোভ আছে দেবকে নিয়ে। সাংসদ তহবিলের টাকা কোথায় কি উন্নয়ন হয়েছে, কি পারপাসে খরচ হয়েছে, তা কিন্তু সংগঠনের জেলা নেতৃত্ব, শাসক দল অর্থাৎ তৃণমূলের যারা নেতৃত্ব, তারা কিন্তু তার হিসেব সঠিক পায়নি। এটা নিয়েই কিছুটা হলেও কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে। এক কথায় লোকসভা নির্বাচনের আগে চরম রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে তারকা প্রার্থী দেবকে নিয়ে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরায় আকাশের সাথে অসীম, TV9 বাংলা। লোকসভা ভোটে মৃদু হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থী তালিকা নিয়েও কথাবার্তা শোনা যাচ্ছে। এবারের ভোটেও এ রাজ্যে কিন্তু দুর্নীতি একটা বড় ইস্যু। কোয়েল, সেই শিক্ষায় দুর্নীতি দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে তো একের পর এক জায়গায় দুর্নীতির বহর বলা যেতে পারে। স্কুল থেকে পুরসভায় নিয়োগ, গরু থেকে কয়লা পাচার, হাজারো দুর্নীতির কথা শুনতে শুনতে সাধারণ মানুষের কান ঝালাফালা হয়ে গিয়েছে। সেই সঙ্গেই ক্ষোভের পাহাড়টাও জমছে। এই কথা আমরা এজন্যই বলছি কারণ বাঁকুড়ার একটা ঘটনা তার প্রমাণ দিচ্ছে। সরকারি জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ লাঠি সোঁটা দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন গ্রামের আটপৌরে মহিলারাই। তাহলে কি ধৈর্যের বাঁধ ভাঙছে? এ যেন ঠক বাজতে গা উজাড়। নতুন একটা দিন, নতুন কোনো দুর্নীতি, জালিয়াতির কারনামা সামনে আসছে। জল যতই ঘোলা হচ্ছে, বেরিয়ে আসছে একের পর এক কাণ্ড। চুনোপটিদের কথা ছেড়েই দিলাম, গরু পাচার, নিয়োগ থেকে রেশন, দুর্নীতির একাধিক মামলায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বিধায়করা জেলে বসে আছেন। আর এই সব দেখে শুনেই কি ক্ষোভ জমছে আমজনতার মনে? কোথাও দুর্নীতি, অবৈধ কারবারের গন্ধ পেলেই এগিয়ে আসছেন, জোট বেঁধে প্রতিবাদ জানাচ্ছেন। বাঁকুড়ার কতুলপুরের লক্ষ্মী আয়ের পাড়। অভিযোগ, সেখানে সরকারি জমির ওপর রাতারাতি গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর এই অভিযোগেও সেই শাসক দলের কানেকশন। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল বুথ সভাপতির মদতে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে। এদিন ক্ষুব্ধ মহিলারা জোট বেঁধে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ওই নির্মাণের ওপর। 30 মিনিটের মধ্যে ভেঙে গুড়িয়ে ফেলেন টিন কাঠ দিয়ে তৈরি ঘর।
লোক এসে এখানে তাদের চিনি না জানি না, তাদের আধার কার্ড এখানে নেই, এখানে ভোটার নয়, তারা রাতারাতি করে এসে পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসিয়েছে তাদেরকে। ওই তাঁতিপাড়ার তৃণমূলের লোক, তাঁতিপাড়া বুথের, তাদের মদতে হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই বুথ সভাপতি অবশ্য অভিযোগ অস্বীকার করেন। একটা অবজেকশন আছে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে, আমরা যতদিন গেছি যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি। এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই, আমার অভিযোগটা পুরোটা মিথ্যে। কি বলছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান? ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি। এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবে স্থানীয় স্তরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। ধৈর্যের বাঁধ ভেঙেছে গ্রামবাসীদের। আর কোনো রকম অবৈধ কাজ গ্রামের মধ্যে সহ্য করবেন না তারা, তাই নিজেরাই লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কি আর পুলিশ প্রশাসনের ওপর আস্থা নেই? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আশঙ্কা এখানে। এভাবে চলতে থাকলে অশান্তি বাড়বে বই কমবে না। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়া কোতুলপুরের ছবিটা আপনারা দেখলেন। গ্রামের মহিলারা অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিলেন, আর অন্যদিকে আবার আর একজন মহিলা তার মাথার ছাদ নিয়ে আশঙ্কায়। বুঝুন অবস্থা। আবাস যোজনায় তিনি বাড়ি পেয়েছেন, কিন্তু বাড়ি পেয়েও আজও ঘর ছাড়া মমতা। আর এই বরাদ্দ নিয়ে শাসক বিরোধী লড়াই বরাবর চলছে, এটাই বা বাদ যায় কি করে? আর বন্ধ স্কুলে কোনো মতে মাথা গুঁজে এই মমতার পরিবার রয়েছে, সেটাও আদৌ থাকবে কিনা তারও কোনো ঠিক নেই। তবে শুধু মমতা একা এরকমটা কিন্তু নয়, মেদিনীপুর শহরে এরকম আরও অনেক মমতা রয়েছেন। দেখুন। কোনো রকম মানে খেতে হয়, খাই আর শুতে হয়েছি। মহাবিপদ মানে বিপদের পরে, বিপদের উপরে যদি কিছু থাকে সেটাই তাই। কি করবেন? যাবেন কার দুয়ারে? বুঝে উঠতে পারছেন না এরা। মেদিনীপুর শহরের বক্সিবাজার এলাকায় অন্ধরানী প্রাথমিক বিদ্যালয় বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে ছাত্রছাত্রীর অভাবে। আপাতত সেটাই ঠিকানা সরকারদের। দুই ভাই পরিবার সহ থাকেন। সরকারি বাড়ি তো নিয়েছেন, কিন্তু নির্দেশ মতো বাড়িও ভেঙেছেন, জায়গা ফাঁকাও করে দিয়েছেন। আর তারপরেই সমস্যা বেড়েছে। দীর্ঘদিন ধরে মেদিনীপুর পৌরসভায় সরকারি আবাস যোজনার যে টাকা, কেন্দ্রীয় টাকা, সে টাকা না আসায় সমস্যায় পড়তে হচ্ছে এইরকম অসংখ্য পরিবারকে। আর তাই বাধ্য হয়েই এই স্কুল বাড়িতে এসে মাথা গুঁজেছেন তারা। আবাসে দুর্নীতির বাস, এ অভিযোগে বিরোধীরা সরব রাজ্যে বহুদিন ধরে। রাজ্য সরকার, শাসক দল সরব বঞ্চনার পাল্টা অভিযোগে। যুদ্ধটা অনেক দিনের। বাংলার বাড়িতেও টাকা দিচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা তাও আমাদের দেয় না। আবাস যোজনা নিয়ে আমরা ছাড়বো না, বিরাট ইস্যু। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স অ্যাপ্রোচ আমরা একটা বাস্তবে করে দেখিয়েছি। কাটমানি দিয়ে বা প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বাড়ির কোলেল বানাচ্ছে বা লিস্ট বানাচ্ছে, এর ফলে এই দেখতে হচ্ছে আমাদের কাছে। ব্যানার্জি পরিবার দায়ী নয়, কাটমানির টাকাগুলো যায় কোথায়? সবাই তো কালীঘাটের দিকে আঙুল দেখায়। বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা তিনতলা বাড়ি সব টাকা নিয়ে নিয়েছে গ্রামীণ আবাস যোজনার নামে। শুনলেন তো? এটাই চলছিল, চলছে আর চলবেও না জানে কতদিন। আবাসে কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে দিল্লি যাত্রা পর্যন্ত হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বারবার সোচ্চার, আঙুল মোদী সরকারের দিকে। কিন্তু এই মানুষগুলি, তারা কার কাছে বলবেন দুর্বিষহ ভোগান্তির কথাগুলো? মনে ভয়, বাড়িটা আদৌ হবে তো? আমরা খোঁজ খবর নিচ্ছি, সবাই বলছে টাকা আসেনি, টাকা ঢুকেনি, ঘর হবে কি করে, ইনকমপ্লিট অবস্থায় আছে। প্রশাসনের হিসেব বলছে এমন আধা তৈরি বাড়ির সংখ্যা কম করে 2500। তাদের ঠাঁই এমনই কোনো স্কুল বা ক্লাব ঘর বা না জানে আরও কোথায়। এটাই কি পাওনা ছিল এদের? বাড়ির নিচে লিন্টেন হয়ে গেছে, আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। যে যাদের বাড়ি ভাঙা হয়েছে, ভাড়া বাড়িতে আছে, ক্লাব ঘরে আছে, স্কুল ঘরে আছে, কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে টাকা, সেই প্রাপ্য টাকা দিচ্ছে না। ওদিকে বিজেপি সরব দুর্নীতির অভিযোগে। টাকা আসবে কিভাবে হিসেব না দিলে? এই মেদিনীপুর পৌরসভায় তৃণমূলের 20টা কাউন্সিলারই কোথাও না কোথাও আবাস যোজনার দুর্নীতিতে জড়িত। খোঁজ নিয়ে দেখবেন যান, যারা প্রকৃত উপভোক্তা তারা কিন্তু এই আবাস যোজনার বাড়ি পায়নি। কেন্দ্রের টাকায় প্রজেক্ট করতে গেলে তার একটা হিসাব দিতে হয়, হিসাব তো দেয়নি এখানে।
কিন্তু কথার লড়াই তো চান না এরা, চান একটু শান্তি, চান শুধু নিজের বাড়ি। আমরা চাই যেন আমাদের বাড়িটা একটু দয়া করে যেন তাড়াতাড়ি সরকারকে বলছি, যেই কোনো, আমি কোনো পার্টি পলিসি বলছি না, চাই যেন আমার বাড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। এই সমস্যার সমাধান হবে কবে, এ প্রশ্ন মেদিনীপুরবাসীর, আর এই প্রশ্ন আমাদেরও। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি 9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।